তো হারুন ভাই যে বলিছে যে জামাত ধর্ম ব্যবসা করে, এটা নিয়ে আলাপ করি। আসেন ধর্ম ব্যবসাকে ডিফাইন করে নি, কাকে বলে। ধর্ম ব্যবসা বলতে বোঝানো হয় এমন একটা অনৈতিক কর্মকাণ্ড যেখানে ধর্মীয় বিশ্বাস, আচার অনুষ্ঠান বা মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করিয়া আর্থিক লাভ বা ব্যক্তিগত স্বার্থ হাসিল করা হয়। এটা শুরু হয় মধ্যযুগে। খ্রিস্ট ধর্মের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান দুইভাবে এই ধর্ম ব্যবসা করত। যিশু যে ক্রুশে ক্রুশবিদ্ধ হয়েছিল, ওই ক্রুশের অংশকে একে বলা হয় রেলিক বা পবিত্র অবশেষ। এইটা বিক্রি বা প্রদর্শনের মাধ্যমে অর্থ সংগ্রহ করতো চার্চ। আর 2 নম্বর হচ্ছে স্বর্গপ্রাপ্তির গ্যারান্টি বিক্রি করার ঘটনা। এইটা প্রধানত ক্যাথলিক চার্চের মাধ্যমে পরিচালিত হইতো। এইটা পরিচিত ছিল ইনডালজেন্স নামে। এমন একটা ধর্মীয় নীতি যেখানে পাপের শাস্তি কমানোর বা মাফ করার প্রতিশ্রুতি দিয়া চার্চ অর্থ গ্রহণ করত। এইখান থেকে ধর্ম ব্যবসা শব্দের উৎপত্তি। জামাত কি হারুনের কাছে কোনো ধর্মীয় পণ্য বেচেছে? হাসিনার গুণগান করতে করতে কাইট হয়ে যাইতো হারুন। দেখেন উন্নয়নের প্রশংসা করতে করতে কাইট। আবার একবার চাপাই নবাবগঞ্জে কোন এক ট্রেনের উদ্বোধন করবার যায় নাকি হাসিনা হারুনের খোঁজ করেছিল, সেটা তো একেবারে কাইট হয়ে পড়েছিল। দেখেন, যাই হোক, আজকে হারুনরা আর কিছু কইলাম না। আর এক মাল দেখি, খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান সাহেব, সাবেক ছাত্রলীগের সভাপতি। ওই যে কেন বিএনপি করে বুঝি না, ওই বিএনপির বসে রাজনীতি করেছে আওয়ামী লীগের। ওই খালেদা জিয়ার নাকি উপদেষ্টা। তো খালেদা জিয়া কি উপদেশ দেয়? এইটা সাহেব, ওই যে ওইটা দেখান না, শেখ মুজিব খুব খারাপ লোক কইয়া যে বাণী দিছে সেটা দেখান। এই দেশের সবচেয়ে খারাপ মানুষের নাম হলো শেখ মুজিবুর রহমান। 3 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 71 সনে রেসকোর্স ময়দানে মিটিং করে বলল, 6 দফার দাড়ি ক্ষমা সেমিকোলন বাদ দিয়ে যদি আমরা কেউ আপোষ করি, আপনারা আমাদেরকে জ্যান্ত কবর দিবেন। সে আপোষ না করে শেখ মুজিবুর রহমান খুব খারাপ কাম করছে। এই খারাপ কাজ করার কারণেই দেশটা মুক্তিযুদ্ধ পর্যন্ত পড়ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25শে মার্চ পর্যন্ত ইতিহাসের ক্যাপ্টেন সে। 1966 সন থেকে 1971 সন পর্যন্ত ইতিহাসের মুক্তিযুদ্ধের ক্যাপ্টেনের নাম হলো শেখ মুজিবুর রহমান। এখানে জিয়াউর রহমান একটা সেঞ্চুরি মারছে নতুন প্লেয়ার হিসাবে। আর যে পাকিস্তানি সুন্দর সুন্দর ছেলেরা এসে আমাদের সুন্দরী মেয়েরা বিয়া করিয়া করাচি পিন্ডিতে নিয়ে যাইত, আর আমরা মনে করতাম আমাদের বাগনা বাগনি গুলা খুব সুন্দর হয়েছে। এটা থেকে শেখ মুজিবুর রহমান আমাদেরকে বঞ্চিত করছে। খুব খারাপ মানুষ শেখ মুজিবুর রহমান। শুনলেন তো, এটা বিএনপির নেতা নাকি আওয়ামী লীগের নেতা? আরো শুনেন কি কয়। ছাত্রদের কোনো কন্ট্রিবিউশন ছিল না জুলাই আগস্ট বিপ্লবে, 90% বিএনপির কর্মী। সেই অবস্থার মধ্যে নিশ্চয়ই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামধারী নেতৃত্ব প্রকাশ্যে এবং গোপনে নেতৃত্বের ভূমিকা অবতীর্ণ হয়েছিল, কিন্তু সমস্ত জনগণের 95% ছিল জাতীয়তাবাদীর শক্তির সমর্থক এবং বিএনপির নেতা কর্মী। আমি শুধু বলবো, উদাহরণ দেওয়ার জন্য, শুধু যাত্রাবাড়িতে থেকে দাউদকান্দি পর্যন্ত যে লক্ষ লক্ষ মানুষ ছিল, শেষ দিন যে 137 জন লোক জীবন দিয়েছে থানা দখল করতে গিয়ে যাত্রাবাড়ি, এরা কারা? এদের একজন কি ছাত্র ছিল? এদের একজন কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল, কর্মী ছিল? না, এদের প্রায় 99% লোক ছিল শহীদ জিয়ার আদর্শের কর্মী, খালেদা জিয়া এবং তারেক রহমানের কর্মী। কারণ হাইসেনি আসিচ্ছি, এই প্রসঙ্গে আসিচ্ছি। আপনার নেতা মির্জা ফখরুল কি কইছিল আন্দোলন সম্পর্কে? বিএনপি নাকি আন্দোলনে ছিল না। এই যে দেখেন, তার কথা শুনেন। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। 90% বিএনপি কর্মী হয়ে গেল। আর দেখেন, ছাত্রদের বিরুদ্ধে কি বিপুল ঘৃণা। সমন্বয়ক নামে 22-23 বছরের ছাত্ররা ডিসির সাথে মিটিং করতে যেতেছে, আর ওনার পুচ্ছে আগুন ধরে গেছে। শুনেন, এখন বাংলাদেশের সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয়কের দল। আমি কিশোরগঞ্জে গেছিলাম, যদি 4-5টা ছেলে হাতে ডায়েরি নিয়ে হাতে, আমি কেন আসছিলাম? ডিসি সাহেবের সঙ্গে মিটিং করতে আসছি। কোন ক্লাসে পড়ো? কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, গুরুদয়াল কলেজে। এইভাবে 3টা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের। কারণ সমন্বয় হইলে পরে ফার্স্ট ইয়ারে পড়ে ডিসি সাহেবের সাথে মিটিং করে প্রজেক্ট করা যায়। এইবার দেখেন নিজেই কি কইতেছে, যে ও নিজে, ফজলুর রহমান নিজে যখন ওই বয়সে ছিল, ওই বয়সে 32 জনের মারছে, যারে কইছে তারই মারছে, তার সাঙ্গপাঙ্গরা। যে শুনেন, আমরা ছোটখাটো মানুষ, কিন্তু আমি যে 23 বছরে যে পাওয়ার পাইছিলাম, এখন ইউনুস সাহেবের সেই পাওয়ার নাই। আমি আবারও বলছি, 23 বছর বয়সে আমার হাতে যে পাওয়ার ছিল মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে, আমি ইচ্ছা করলেই বলতে পারতাম এরে ফেলায় দে। 16 ডিসেম্বরের আগে রাজাকার আমার বিরুদ্ধে যুদ্ধ করছে, ফেলায় দে। 15 জনকে গুলি করে আমার যে সৈনিকরা ছিল, মুক্তিযোদ্ধারা ছিল, ফেলা দিয়েছে গাঙ্গের পারে। দেখেছেন মুরব্বী, আপনার কি আদৌ ডিসিদের সাথে মিটিং করে ছাত্রদের নিয়ে ইনকাম বিশোধগার করা উচিত? ওরা বিরোচিত কাজ করেছে, দলে দলে কাতারে কাতারে জীবন দিয়া সারা দেশের মানুষের জায়গায় তুলছে, ঐক্যবদ্ধ করছে। আর আপনার এখন পৌরুষ জায়গায় উঠছে না, আপনি কইতেছেন কোনো কন্ট্রিবিউশন নাই। আপনি হুশে আছেন মুরব্বী?
আমি মুরব্বী মানুষ, বেশি কিছু কমু না। আপনারা করেছেন কি? ঈদের পরে আন্দোলন কইরা কইরা তো বছরের পর বছর পার করেছেন, এখন গলাত প্রচুর জোর এসেছে না? আপনাদের তো মির্জা আব্বাস কইছে 28 অক্টোবর প্রাণ ভয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারেন নাই, এখন পাঙ্খা গজাইছে, হিংসা হয় ছাত্রদের। আপনারা হাত মারিছেন, বুঝেছেন? 16 বছর ধরে হাত মারিছেন, ছাত্ররা পাইরা ফেলা মেরে দিচ্ছে 3 সপ্তাহে হাসিনার। ফাল পারা বন্ধ করবেন, আবার ফাল পারবেন তো পাবলিকে কলে পাইরা ফেলবে, খুব খেয়াল। এইগুলা হইতেছে বাকশালী ডিম, বুঝছেন? বিএনপির বাসাত রাখিছে, বিএনপি তা দিচ্ছে এগুলাতে, এটা ফুটে বাকশালী চাও বাড়াবে। এবার বলেন, এই যে ভারত ঘাসার বাম এলিমেন্ট গুলা কই থেকে বাইর হইতেছে বিএনপির মধ্যে থেকে, আর প্রমিনেন্স পাইতেছে, এত মিডিয়া কভারেজ পাইতেছে, এইখানেই আছে বিএনপির আগাম নির্বাচনের দাবির প্রশ্ন। বিএনপির আগাম নির্বাচন এটা ইন্ডিয়ান গেম। এবার কইবেন যে কইলেই হিল, আমি কোনো অনুমান করে কথা বলি না। আপনি দেখেন বিনা সিক্রি কি কইতেছে, সে বাংলাদেশে 111-এর আগে ইন্ডিয়ান হাই কমিশনার ছিল, সে আগে নির্বাচন পরে সংস্কার, এই আইডিয়ার প্রবক্তা। শুনেন তার মুখে শুনেন। The political parties of Bangladesh are saying this to Mohammed Yunus. Elections first. The reforms are to be done only by an elected government. This is business. এইবার যে এটা ইন্ডিয়ান যে প্ল্যান, এবার বুঝিছেন? বিএনপি কে তো জবাব দিতে হবে, কেন বিনা সিক্রি তাদের দাবির পক্ষে কথা বলে। বিএনপি যে নির্বাচন করিচ্ছে, এটা কি ঠিক কাজ হচ্ছে? তার আগে প্রফেসর ইউনূসের সরকারের সমালোচনা করে নিয়ে এটা বলার দরকার আছে, কারণ বিএনপির এই নির্বাচন করে সিক্কর পাড়ার পিছে প্রফেসর ইউনূসের সরকারের দায় আছে। তো কেন বিএনপি নির্বাচনের দাবি তুলতে পারতেছে সেটা আলাপ করা দরকার না? এমনিতে স্লো, এমন উদ্ভট ডিসিশন নিতেছে যে ডায়পার পড়ার উপদেষ্টারা, পাবলিক বিরক্ত হইতেছে। দৃশ্যমান উন্নতি আছে কিন্তু তাও পাবলিক বিরক্ত হইতেছে। এই যে হাসিনা আমলে 400 টাকা কেজি কাঁচামরিচ খাওয়াইছিল না, এখন কাঁচামরিচ এখন কত, 40 টাকা কেজি, তাও মানুষ বিরক্ত কেন? আমি বলছিলাম না যে ভ্যাট শূন্য করে দিতে হবে ওষুধে, নিত্য ব্যবহার্য ওষুধে, এমন ভাবে নিত্য ব্যবহার্য ওষুধে কমাইতে হবে। আর লাইফস্টাইল ওষুধ মানে ভিটামিন, মিনারেল, প্রোবায়োটিক আর ধ্বজভঙ্গ সারানোর ওষুধ, এগুলোতে সরকারের ভ্যাট বাড়াই দিতে হবে, রাজস্ব যেন না কমে সরকারের। স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু এই প্রস্তাব নিয়ে কাজ করতেছিল, আমার প্রস্তাব গ্রহণ করছিল, তাদের ধন্যবাদ জানাই। তালিকা ফাইনাল হয়ে যাওয়ার মাত্র 2 দিন আগে ওষুধের উপরে ভ্যাট বসাই দিল অর্থ মন্ত্রণালয়। এতে নাকি সমস্যা হবে না, অর্থমন্ত্রী কইছে। আরে সমস্যা হবে কি হবে না এটা তো আমরা বুঝি। জিজ্ঞাসছিলেন আমাদেরকে সালাউদ্দিন সাহেব, আপনি আমাদের মতামত দিয়েছিলেন, রাষ্ট্রে কি আপনার বাপের তালুকদারি যে ইচ্ছা হইলো ভ্যাট বাড়াইলাম? আপনারা গালাইছিলাম, এরে ওরে কমপ্লেন করেছিলেন। নূরজাহান আপা বলে যে তুমি গালাইবা না এখন থেকে বয়স্ক মানুষকে, আমি গালি দেওয়া বন্ধ করেছি উনার রিকোয়েস্টে, আর আপনাদের পাঙ্খা গজাইছে। নূরজাহান আপা দেখেন, এবার দেখেন, আপনার কাছে তো আমি কমিটমেন্ট দিছিলাম গালি দিব না, দেখেন আপনার মন্ত্রণালয়কে খাইলো বাম্বু। পাবলিক এখন আপনারে গালাইতেছে যে আপনি বোধহয় ওষুধের দাম বাড়াইছেন। আচ্ছা সালাউদ্দিন সাহেব, ওষুধের উপরে ভ্যাট বাড়ানোর আগে আপনার একবারের জন্য মনে হইলো না যে আমি একটু স্টেক হোল্ডারদের সাথে আলাপ করে নিই? আমার সাথে আলাপ না করেন, আপনারা তো মানুষ বিলে মনে করেন না। হ্যাঁ বলেন, কার সাথে আলাপ করেছিলেন? আপনি যতই জ্ঞানী হন না কেন, আপনি যত জ্ঞানী হন, যত পাস দেন, যত পিএইচডি করেন, আপনি তো হেলথের বুঝেন, কিছুই বুঝেন না। আপনি তো ডিসিশন কেন নিজে নিজে নেন? বুঝান তো সাউদ্দিন সাহেব। আপনি কথা কইবেন, স্টেক হোল্ডারদের সাথে কথা কইবেন, আমার সাথে কোন বা যার সাথে কোন কথা কনভিন্স করবেন কেন আপনি ভ্যাট বাড়াইছেন ওষুধের উপরে। আমার সাথে কথা কইতে চাইলে মোস্ট ওয়েলকাম, আগে কনভিন্স করবেন, তারপরে ওষুধের উপরে ভ্যাট বাড়াইবেন। আমি বলে আগুন জ্বালাই দেবো, জান কালা কালা করে দেবো।